জয় হিন্দ ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ভারতীয় সংবিধানের সিটিজেনশিপ 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে আমরা 5, 6, 7, 8 জেনেছি। আজকে আমরা 9, 10, 11 নম্বর ধারা জানবো। 9 নম্বর ধারাতে বলা হয়েছে যে বিদেশি নাগরিক গ্রহণ করলে ভারতীয় নাগরিক বাতিল হবে। তো এক ব্যক্তির দুই দেশের নাগরিকত্ব থাকতে পারে না। যেমন আমি ভারতে আছি এবং পাকিস্তানে বা আমেরিকাতে। আমি যদি মনে করি আমেরিকারও নাগরিক হব, ভারতও নাগরিক হব, আমি আমেরিকাতেও পাসপোর্ট ভিসা বানাবো, ভোটার কার্ড আইডি বানাবো, ভারতেও ভোটার কার্ড প্যান কার্ড বানাবো, কিন্তু সম্ভব নয়। যে কোনো একটি দেশের তোমাকে কিন্তু নাগরিক হতে হবে, সেটাই বলা হয়েছে। যে কি যে কোনো কি বলছে এখানটায় বলা হয়েছে বিদেশি নাগরিক গ্রহণ করলে ভারতীয় নাগরিক বাতিল হয়ে যাবে। মনে করো তুমি জব করতে তুমি ইউএসএ গেছো, বা ইউকে বা লন্ডনে গেছো। এবার তুমি ওইখানে গিয়ে থাকতে লাগলে, বিয়ে শাদী করলে, বিয়ে শাদী করার পর তুমি যদি ওই দেশের নাগরিক নিয়ে নাও, যদি নাগরিকত্ব নিয়ে নাও, তো ভারতীয় নাগরিক অটোমেটিক বাতিল হয়ে যাবে। শুধু খালি এটুকুই বলা হয়েছে, একটু মানে ধ্যান রাখবে। যেমন আমরা কোনো সময় কাজ করার সময় ওই দেশের নাগরিকত্ব যেমন না নিই। এবার তুমি বলবে যে নাগরিকত্ব নিই, এবার তারপরে 10 নম্বর ধারায় বলা হয়েছে নাগরিকদের অধিকার সংক্রান্ত বিষয়। নাগরিকদের অধিকার কিন্তু খুবই বেশি। যে কোনো দেশেই সব কাজ তারা করতে পারবে, সব রকম সব স্থানে যাওয়া আসা করতে পারবে। কিন্তু যদি বিদেশি নাগরিক যদি গ্রহণ করলে তখন কিন্তু বাতিল হয়ে যাবে। তার আগে কিন্তু ভারতে কেউ ওর নাগরিক বাতিল করতে পারবে না। তুমি যদি কোনো দেশ বিরোধী কাজ না করো, দেশের প্রতি কোনো খারাপ আচরণ না করো। যেমন ধরো ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছে, তুমি পাকিস্তান জিন্দাবাদ করছো, তখন কিন্তু তোমার নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারবে। তুমি এমন কিছু একটা কর্মকাণ্ড করে দিলে, যেমন একটা স্টেটকে তুমি মোটামুটি 10টি পুলিশ থানা একবারে বম মেরে উড়িয়ে দিলে, তখন কিন্তু তোমার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। দেশেরকে ক্ষতিগ্রস্ত করলে পরে তোমার কিন্তু তখন নাগরিকত্ব বাতিল করা যাবে। এছাড়া তোমার কেউ নাগরিকত্ব বাতিল করতে পারবে না। বুঝতে পারছো তো? ভারতের কোনো ব্যক্তি তোমার নাগরিকত্ব বাতিল করতে পারবে না। তাহলে আমরা যতক্ষণ না দেশ বিরোধী কাজ না করব ততক্ষণ কিন্তু আমাদের নাগরিকত্ব কেউ বাতিল করতে পারবে না। তাহলে এর সম্বন্ধে এতটুকুই জানো যে আর আমরা নাগরিক কোথা থেকে পেয়েছি, আমরা জন্মসূত্রে পেয়েছি। এবার তারপরে আমরা দেখবো যে নাগরিক কোথা থেকে পাওয়া যায়, কি করে নাগরিকত্ব নেওয়া যায়, সেটাই জানছি। বলছে 11 নম্বর ধারায় বলা হয়েছে যে নাগরিকদের অধিকার ভারতীয় পার্লামেন্টের কৃতক হোম মিনিস্ট্রির আন্ডারে আসে। যে তারা নাগরিকদের কি কি আইন আছে, কি কি পরিবর্তন করতে পারে, কেমনভাবে নাগরিকত্ব নেওয়া যায়, কীভাবে বাইরে বিদেশের কোনো নাগরিকত্ব গ্রহণ করলে কোনো ব্যক্তি ভারতে এসে নাগরিকত্ব কীভাবে গ্রহণ করবে, আমরা সেগুলো জানবো। তার আগে আমরা শর্টে একটু রিভাইজ করে নিই। যেমন এখানটা আমরা দেখো শর্টে কী বলছে, দেখো শর্টে বলছে যে 5 থেকে আমরা কত দেখলাম, 5 থেকে 11 নম্বর ধারায় প্রথমে 1 নম্বর বলা হয়েছিল সংবিধান কার্যকর। 5 নম্বর ধারায় বলা হয়েছিল সংবিধান কার্যকর হওয়ার সময় কিছু নিয়ম। 5 নম্বরে বলেছিল যে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা, 5 নম্বরে সংবিধান কার্যকর হওয়ার সময়। 6 নম্বরে বলা হয়েছিল যে পাকিস্তান থেকে ব্যক্তিদের, 6 নম্বরে পাকিস্তান থেকে ইন্ডিয়া যারা আসবে তাদের জন্য সেই সময়ের জন্য আইন তৈরি করা হয়েছিল। তারপরে 7 নম্বরে বলা হয়েছে যে পাকিস্তানে যারা বসবাস করছিল তাদের জন্য আইন তৈরি করা হয়েছিল। 8 নম্বরে বলছে যারা বিদেশে বসবাস করছে, 8 নম্বরে বলছে যারা বিদেশে বসবাস করছে তাদের জন্য আইন তৈরি করা হয়েছে। আর 9 নম্বরে বলছে বিদেশে নাগরিক গ্রহণ করলে ভারতীয় নাগরিক বাতিল হয়ে যাবে। এবং তোমাকে উদাহরণ হিসেবে একটা দিতে পারি, যেমন সানিয়া মির্জা ছিল, আর যেমন পাকিস্তানের যার হাজব্যান্ড ছিল শোয়েব মালিক। কিন্তু সানিয়া মির্জা কিন্তু ওর নাগরিকত্ব, ভারতের নাগরিকত্ব ছেড়ে দেয়নি, ও ভারতের নাগরিকত্ব রেখে দিয়েছিল। আর শোয়েব মালিক পাকিস্তানের নাগরিকত্ব কিন্তু রেখে দিয়েছিল, কিন্তু যখন ডিভোর্স হয়ে যায় তখন ইন্ডিয়া চলে এলো, আর কোনো অসুবিধা হলো না। যদি এই নাগরিক যদি ছেড়ে দিত, যদিও ভারতীয় নাগরিক যদি ছেড়ে দিত, তাহলে তো ওকে সেকেন্ডবার কিন্তু ভারতে আসতে পারতো না সহজেও, ওকে আবার অ্যাপ্লাই করতে হতো। সে কী কী নিয়ম আছে আমি জানবো পরে।
আর 9 নম্বরে আমরা দেখলাম। 10 নম্বর বলছে নাগরিকের অধিকার সংক্রান্ত বিষয়, যতক্ষণ তুমি দেশবিরোধী কাজ না করবে ততক্ষণ তোমার অধিকার তোমার থাকবে। আর 11 নম্বরে বলছে নাগরিকদের অধিকার ভারতীয় পার্লামেন্টের হাতে আছে, সংসদের হাতে আছে, হোম মিনিস্ট্রির আন্ডারে আছে, হোম মিনিস্ট্রির আন্ডারে, এবং তারা কোন কোন নিয়মে তোমাকে ভারতীয় নাগরিকত্ব দেবে, এবং আমরা সেগুলো একটু জেনে নিই যে কোন কোন নিয়মের মধ্যে, শর্টের মাধ্যমে। যেমন একে বলি আমার সিটিজেনশিপ অ্যাক্ট। তাহলে সিটিজেনশিপ অ্যাক্ট যদি আমি জানি, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, আমরা অনেক কিছু নিয়ম তৈরি করেছিলাম 1955তে। সিটিজেনশিপ অ্যাক্ট, সিটিজেনশিপ ACT 1955। 1955তে কী করা হয়েছিল দেখো, 1955তে সিটিজেনশিপ অ্যাক্ট কিছু আইন তৈরি করা হয়েছিল। এবং কেউ যদি মনে করে, যেমন দেখো, মানে আমরা নাগরিকত্ব কোথা থেকে পেয়েছি? প্রথমত জন্মসূত্রে পেয়েছি আমরা, কিন্তু জন্মসূত্রে সবকে কি ভারতের নাগরিকত্ব দেওয়া হবে? এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? সঙ্গে সঙ্গে তো লাগু করে জানতে পারবো না, 10-20 বছর পর কি ফল হচ্ছে তারপর আমরা জানতে পারবো। তো প্রথমে 1 নম্বর হচ্ছে জন্মসূত্রে। জন্মসূত্রে জন্মসূত্রে কিন্তু এটা আমাদের নাগরিকত্ব দেওয়া কিন্তু ভুল হয়েছে, এটা সর্বাধিক মিসইউজ করা হয়েছিল। ধরো জন্মসূত্রে আমি পাকিস্তান থেকে কোনো ব্যক্তি ভারতে ঘুরতে এলো, তাজমহল দেখতে এলো, তাজমহল দেখতে দেখতে কিন্তু বাচ্চা জন্ম হয়ে গেল, ও কিন্তু ভারতীয় নাগরিক হয়ে যাবে। আমেরিকা থেকে কোনো ব্যক্তি ঘুরতে এলো দিল্লি লালকেল্লা, এবং সেখানে কিন্তু ওর বাচ্চা হয়ে গেল, তার মানে কি ভারতীয় নাগরিক হয়ে গেল? মনে করো যে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি ডাক্তার দেখাতে এলো কলকাতা মেডিকেল কলেজে, তার ওখানে এসে বাচ্চা হয়ে গেল, সে ভারতীয় নাগরিক হয়ে গেল? কিছু তো একটা মিসইউজ হবে এখানটা। তো এই মিসইউজ, এরা ভারতে চলে আসছিল ঠিকই, নিয়ে জন্ম হয়ে যাচ্ছিল, কিন্তু পরে এরা দেশ বিরোধী কাজ করতে লাগছিল। কারণ 1955তে এই নিয়ম তৈরি হয়েছিল ধরো আগে। এই 1955 পর মানে কিছু সাল যেই, যেমন হচ্ছে প্রথম সংশোধন করা হয় 1955 পর 1986তে প্রথম সংশোধন করা হয়, এবং তখন সংশোধন করে যে এটা আমাদের ভুল হচ্ছে। একবারে কোনো কিছু তৈরি করলে তো সঠিক হবে তার কোনো মানে নেই। তুমি একটা বাড়ি করো, বাড়িতেও অনেকগুলো ভুল হবে। তুমি একটা কিছু নোট লিখবে, এই নোটে অনেকগুলো ভুল হবে। তুমি একটা বই লিখবে, অনেকগুলো ভুল হবে। আমি যে পড়াচ্ছি এতেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো পরবর্তীবার আমাকে ঠিক করতে হবে। প্রথমবার ট্রাই করছি, দ্বিতীয়বার শিখছি, তৃতীয়বার সঠিক হবে, আস্তে আস্তে হবে। তো ঠিক প্রথম সংশোধন করে যে 1986তে, যে এটা আমাদের ভুল হচ্ছে। তো সংশোধন করে নিয়ে বলে যে মাতা পিতা, যে যে ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করবে, এরকম নয় যে দুজনেই বিদেশি, দুজনেই আমেরিকান, ভারতে ঘুরতে এসে জন্ম হয়ে গেছে নাগরিকত্ব পেয়ে যাবে, এরকম নয়। বাংলাদেশে কোনো দুজন স্বামী স্ত্রী দুজনে ডাক্তার দেখাতে এসেছে কলকাতা মেডিকেলে, বাচ্চা হয়ে গেছে, জন্মসূত্রেও নাগরিকত্ব পেয়ে যাবে, এটা কিন্তু চলবে না। মাতা কিংবা পিতা দুজনের মধ্যে একজন নাগরিকত্ব হবে। বুঝতে পারলাম এটা? আর এখানে বলছে যে এখানে প্রথম সংশোধন করা হয়, তারপরে দ্বিতীয় সংশোধন করা হয় 1992-এ, তা 1992-এর পর 2003, 2003-এর পরে চলে আসে 2005-এ, তারপরে 2005-এর পরে আরও সংশোধন হয়, 2005-এর পরে 2014-তে কিছু হয়, 2014, তারপরে 2019, এতে সংশোধন কন্টিনিউ সংশোধন হতে থাকছে। আস্তে 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 কোনো কিছু তো ঠিক হবে না একবারে। তো জন্মসূত্রে এটা করা হলো, সংশোধন হতে হতে আসছে। দ্বিতীয় শর্ত দেওয়া হয়েছিল, দ্বিতীয় শর্ত হচ্ছে যে 2 নম্বর বংশসূত্রে। তো বংশসূত্রে নাগরিক দিবে কার এই জন্য? যেমন ধরো এটা হচ্ছে ইন্ডিয়া, IND লিখলাম, আর এটা হচ্ছে PAK, পাকিস্তান। তো সানিয়া মির্জা ছিল ইন্ডিয়ায়, আর শোয়েব মালিক ছিল কি কোথাকার? পাকিস্তানের। দুজনের বিয়ে হলো, সানিয়া মির্জা পাকিস্তান চলে গেল,
এবার পাকিস্তানে সানিয়া প্লাস শোয়েবের বাচ্চা হলো, ওর নাম রাখলো যে ABC। এবার এই ব্যক্তির নাগরিক কি করে দেবে? প্রথমত বলা হয়েছিল যে ভারতে বংশসূত্রে পিতার আধারে দিবে, পিতার আধারে দেওয়া হবে। কিন্তু এবার যখনই এরকম কেস আসতে শুরু করে, ভারতীয় ব্যক্তি মহিলা বিদেশে বিয়ে হয়ে যাচ্ছে, মনে করো কারো বাংলাদেশে বিয়ে হয়ে যাচ্ছে কোনো মহিলার, কোনো শ্রীলঙ্কার, কোনো নেপালে, কোনো ভুটানে, ওরা বলছে যে আমার ছেলে যদি ভারতীয় নাগরিকত্ব নিতে চাই তো কেন পারবে না, আমি দেশের নাগরিক নই। এখানে তো মিস্টেক ছিল একটা, যে মহিলাটা অবশ্যই দেশের নাগরিক, ওর মার নাগরিক মানে মাতা পিতার থেকে ওর ছেলে নাগরিক পেতে পারে। যেমন এখানটায় দেখো, সানিয়া ছিল ইন্ডিয়ান নাগরিক, শোয়েব মালিক ছিল পাকিস্তানের নাগরিক, এবং ওর বাচ্চা হলো ABCD। এবার ডিসাইড করবে ওর বাচ্চা ABCD 18 বছর পর, 18 ইয়ার পর, যে ও পাকিস্তানে থাকবে না ইন্ডিয়ায় থাকবে, ওর ওপর ডিসাইড করবে। এবং সংসদ কি করে, সেটাকে সংশোধন করে 1992, যে এবার থেকে আমরা, তখন ছিল একমাত্র পিতার বংশধর পিতার নাগরিকত্ব দেওয়া হবে। যেমন আমরা পিতা পেয়ে গেছি, কারণ আমার বাবা মা, আমার বাবাও ভারতীয়, আমার মাও ভারতীয়, এখানে কোনো অসুবিধা হবে না। এখানটায় অসুবিধা হতো যদি আমার বাবা যদি বিদেশি হতো, তখন অসুবিধা হতো। এখানটায় কি, কার অসুবিধা হচ্ছে, এখানটায় বিদেশি হচ্ছে শোয়েব মালিক। তখনই এই সানিয়া, তখনই এই ব্যক্তিরা কেস করলো। কেস করার পর তখন থেকে নতুন নিয়ম চালু হলো 1992 খ্রিস্টাব্দে, মাতা প্লাস পিতা দুজনের বংশ তালিকা। এবং সে যদি বিয়ে হয়ে আমেরিকায় চলে গেছে, আর মাতা যদি, ওর ছেলে সন্তান যদি বড় হয়ে 18 বছর পর যদি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে চায়, আমরা দিতে আছি। কোন সূত্রে? এটা বংশসূত্রে। বুঝতে পারলেন তো? বংশসূত্রে 2 নম্বর। 3 নম্বর দেখো, এবার 3 নম্বর বলছে যে নথিভুক্তকরণ। নথিভুক্তকরণ মানে দেখো, ফর্ম ভরি। এরকম না যে ফর্ম ভরলে তোমরা নাগরিক দিয়ে দিবে। যেমন ধরো তুমি বিদেশের কোনো, আমেরিকার কোনো ব্যক্তি, তুমি এখানটায় আমেরিকার ইউএসএর কোনো একটা পুরুষ, আর ইন্ডিয়া, রাম লিখলাম, রাম টিনাকে বিয়ে করেছে। তো বিবাহ সূত্রে, একটা হচ্ছে বিবাহ সূত্রে, বিবাহ সূত্রে, একটা হচ্ছে ফর্ম ভরে, কি করে ফর্ম ভরবে দেখো, ম্যাক্সিমাম ওকে 7 বছর ভারতে থাকতে হবে, 7 ইয়ার্স ইন্ডিয়া লিভ, ইন্ডিয়াতে থাকতে হবে। দেখো এবার এই ইউএসএর রাম ব্যক্তি ভারতের টিনাকে বিয়ে করেছে, এরা ভারতে বসবাস করছে, এ কোনো জব বা কোনো চাকরি করছে, ধরো জব করছে, ভিসা নিয়ে আসছে, 7 বছর ও এখানে বিয়ে করে থেকে গেছে। এবার এ তো, আর যে স্ত্রী টিনা, ও তো ইন্ডিয়ান, ও ভারতীয় নাগরিক, ও এই চাইছে যে আমি আর আমেরিকায় যাব না, আমি ভারতেই থেকে যাব, আমাকেও নাগরিকত্ব দেওয়া হোক, আমারও ভোটার কার্ড তৈরি হোক, আমারও প্যান কার্ড তৈরি হোক। এ কী করে নাগরিকত্ব পাবে? তো বিয়ে তো করে নিয়েছে। তখন বলছে তুমি ফর্ম ভরো, ফর্ম ভরার পর গৃহমন্ত্রী সংসদের কাছে যাবে, এবং তোমাকে 7 বছর ম্যাক্সিমাম থাকতে হবে। তুমি যে কোনো চাকরি করছো, যে কোনো কাজ করছো, পুরো ট্র্যাক রেকর্ড দেখা হবে। ট্র্যাক রেকর্ড দেখার পর ভারতের 22টি ভাষার মধ্যে তুমি যদি একটি ভাষা বলতে পারো, যেমন বাংলা, উর্দু, হিন্দি, ফারাসি, যত, মানে ফারাসি তো নয়, বাংলা, উর্দু, হিন্দি, যতগুলো ভাষা আছে, কাঙ্কড়ি, তামিল, তেলেগু, যতগুলো ভাষা আছে, ইংরেজি কিন্তু নয়, ইংরেজি ভারতীয় ভাষা নয়।
যে যতগুলি ভাষা আছে এগুলো 22টি ভাষার মধ্যে তুমি যদি একটি ভাষা জানো যদি এবং 7 বছর যদি ইন্ডিয়াতে থাকো যদি, তখন তোমায় কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। বুঝতে পারছি? তো 7 বছর থাকার পর নাগরিকত্ব 22টি ভাষার মধ্যে 22টি ভাষার মধ্যে একটি তোমাকে জানতে হবে। যেমন আমি বাংলা জানছি, হিন্দিও বলতে পারবো। বাংলা হিন্দি, আমি তো ভারতীয় নাগরিক, কিন্তু বিদেশি কোনো ব্যক্তি এসে বাংলা ওকে শিখতে হবে, 7 বছরে তো অবশ্যই শিখে নেবে। কোনো দোকানে যাবে বাংলা শিখবে, বেঙ্গলে থাকলে বাংলা শিখবে, উত্তরপ্রদেশে থাকলে, বিহারে থাকলে হিন্দি শিখবে, কাশ্মীরে থাকে তো কাশ্মীরি শিখবে, মহারাষ্ট্রে থাকলে মারাঠি শিখবে, দক্ষিণ ভারতে তামিল থাকলে তামিল শিখবে, যে কোনো একটা শিখে যাবে 7 বছরে 8 বছরে যদি শিখে যাও যদি, তখন কিন্তু তুমি নাগরিকত্ব পেয়ে যাবে। এটা কি? নথিভুক্তকরণ করে, নথিভুক্তকরণ করে বিবাহ করার পর ফর্ম ফিল আপ করবে তুমি। বিদেশি যে কোনো ব্যক্তি ভারতীয় মহিলাকে বিয়ে করবে, 7 বছর থাকবে, 7 বছর থাকার পর তোমাকে, এবং থাকার পর একটা ভাষা শিখে নিবে, ভাষা শেখানোর পর তুমি মানে গৃহমন্ত্রীকে একটা আবেদন করবে, আমি থেকে গেছি, আমি এখানে থাকতে চাই, নাগরিক থাকবো। এরকম নাকি তুমি কোনো ঘুরতে চলে এসছো কলকাতা থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, যে আহা কলকাতার ভিক্টোরিয়া অনেক ভালো, তারপরে উত্তরপ্রদেশের তাজমহল অনেক সুন্দর লাগছে, আমি এখানে থেকে যাব, আর যাব না বাড়ি, তোমাকে বেড়ান তাড়ান দিবে। কিছু তোমাকে একটা করতে হবে, তবে তুমি কিন্তু নাগরিকত্ব পাবা। তারপরে দেখো এবার হচ্ছে যে দেশীকরণ। 4 নম্বর হচ্ছে দেশীকরণ। দেশীকরণ এটা কি বলছে দেখো। দেশীকরণ, তুমি যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে যদি, যেমন তুমি মোবাইল তৈরি করবে নতুন একটা, যেমন আমেরিকা আইফোন তৈরি করছে, চায়না OnePlus তৈরি করছে, তুমি তৈরি করবে এমএক্স, মানে বলবে তুমি আমেরিকার বাসিন্দা কিন্তু ভারত দেশে তৈরি করতে চাও, নতুন কিছু একটা তৈরি করতে চাও, তখন কিন্তু তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে। তুমি যদি বিজ্ঞানী হও, বা কোনো শিল্প, কোনো কিছু তৈরি করো, বা ডক্টর, বড় বিরাট বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, তুমি যে কোনো এগুলো হতে পারো, মানে বিরাট নাম করা। গান, যেমন আমাদের ভারতবর্ষে যেমন আছে, যেমন অরিজিৎ সিং যে কোনো দেশ যাবে ওকে নাগরিকত্ব দিয়ে যাবে, কারণ এত বড় ফেমাস ব্যক্তি। তুমি যদি আমেরিকায় জন্মগ্রহণ করেছো, তুমি এরকম শিল্পকলায় প্রচুর তোমার নাম খ্যাত আছে, তখন তোমার কিন্তু ভারতে আসা মাত্র তোমার কিছু করতে হবে না, কিন্তু হ্যাঁ তোমাকে একটা ভাষা জানতে হবে। তুমি এই দেশে কিছু তো একটা করবে, তার জন্য কোনো রাজ্যে তোমাকে বসবাস করতে হবে, সেই রাজ্যের একটা ভাষা জানতে হবে, তবেই তুমি মানুষের সঙ্গে তুমি কথাবার্তা বলতে পারবে, তবেই কিন্তু দেশকে এগিয়ে নিতে পারবে। তুমি যদি ভাষা না জানো যদি, তাহলে কিন্তু তুমি কিছু করতে পারবে না। ইংরেজি ভাষা তো ভারতে কে বুঝবে তোমার? 2% লোক বোঝে ভারতে, বাদ বাকি কে বুঝবে তোমার? যে কোনো ফ্রান্সিস ভাষা। তার জন্য অবশ্যই একটা ভারতীয় ভাষা জানতে হবে। ভারতীয় ভাষার পর তোমার কোনো দিকে একটা এক্সট্রা ট্যালেন্ট ওয়ার্ল্ড লেভেল তোমার নাম থাকতে হবে। থাকার পর তোমাকে কি করতে হবে, 10 বছর ম্যাক্সিমাম 10 বছর 10 ইয়ার 10 বছর কিন্তু থাকতে হবে। 10 বছর পর তোমার কিন্তু অটোমেটিক তোমাকে নাগরিকত্ব দিয়ে দেবে। এরকম নয় তোমার ওয়ার্ল্ডের নাম হয়ে গেছে, আসা মাত্র তোমাকে নাগরিকত্ব দিয়ে দেবে, এরকম নয়। এসো একটা ভাষা শিখো, তুমি কাজকর্ম করো, করতে 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 ভারতবর্ষের প্রচুর ফেমাস ব্যক্তি হয়ে গেলো, তুমি প্রত্যেক ব্যক্তির মুখে মুখে তোমার নাম হয়ে গেলো যখনই, তখন দিয়ে দেবে নাগরিক। এই নাও, যেমন অক্ষয় কুমারকে কানাডার দেওয়া আছে স্পেশাল হিসাবে, তখন তোমাকে অটোমেটিক নাগরিক দিয়ে দেবে। এটা হয় দেশীকরণ, মানে তোমাকে একটা ট্যালেন্ট দেখে তোমাকে নাগরিকত্ব দিয়েছে। আরেকটি হচ্ছে যে 5 নাম্বার হচ্ছে ভারত ভক্তিকরণ। এটা সহজেই যে কোনো দেশ করতে পারে। বাংলাদেশকে যদি মনে করো, ধরো আমরা বাংলাদেশকে আমরা ভারতের সঙ্গে যুক্ত করে নিলাম, ওদেরকে ভারতীয় নাগরিক দিয়ে দেবে, মানে গোটা ভারত ইন্ডিয়া ঘুরে বেড়া, ডাক্তার দেখাতে আসতে হবে না কলকাতার, বা কলকাতায় থেকে যাবে না, যুক্ত হয়ে গেল। পাকিস্তানকে ভারতের সঙ্গে যুক্ত করে নিলাম, আফগানিস্তানকেও করে নিলাম, এরা সব ভারতীয় নাগরিক হয়ে যাবে। আর পুরো দেশকে যুক্ত করে নিলাম, নেপাল ভুটান যতগুলো আছে সবকে আমরা যুক্ত করে নিলাম, ওদেরকেও কিছু করতে হবে না, রেডিমেডে ওরা পেয়ে যাবে, যেমন পেয়েছিল সিকিম।
16 মে 1975 সালে ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ওরা তো ডাইরেক্ট যুক্ত হয়নি, আগে পড়িয়েছিলাম। ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আগে 1 বছর আগে 1974 সালে 35তম সংশোধন করে ওরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, থেকে মিলেমিশা করেছিল। মিলেমিশা করার পর ওদেরকে ভারত ভালো লেগেছে। ভারত ভালো লাগার পর 36তম সংশোধন করে ওকে 22তম রাজ্য হিসাবে আমরা গ্রহণ করেছিলাম। এবং ফ্রিতে ওদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব পেয়ে গেল। এগুলোর কিছু প্রয়োজন হলো না, না জন্মসূত্র প্রয়োজন হলো, না বংশসূত্র প্রয়োজন হলো, নথিভুক্ত করতে হলো না, দেশীকরণ করতে হলো। একবারে ডাইরেক্ট এসে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাও, নাগরিক নিয়ে নাও, সব নাগরিক। ভারতের সঙ্গে সব কিছু সম্পর্ক তৈরি করো। বাংলাদেশে তোমাকে 200 টাকা কেজি পেঁয়াজ কিনতে হবে না, ভারতে এসে 30 টাকা কেজি পেঁয়াজ কেনো, নাগরিক হয়ে যাও, যুক্ত হয়ে যাও। বাঁ হাতে নেই, যুক্ত হবে কি করে এবার? পরে আস্তে 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 পড়বো। তোমাকে বলেছিলাম যুক্ত করার জন্য আর্টিকেল 2 সংবিধানে 2 মানে সংবিধানে 2 নম্বর ধারা প্রয়োগ করতে হবে, আমরা যুক্ত করতে পারবো। অর্জিচ্ছেদ আমরা 4 নম্বর 4 আর্টিকেল মানে ধারা 4-এ আমরা কি সংশোধন করে ভারতের সঙ্গে নাম করে দেবো। আমরা আগে পড়ে নিয়েছি। এসো যুক্ত হয়ে যাও। সব কিছু আমরা এরকমভাবে 5 ভাগে আমরা হয়। তাহলে আমরা প্রত্যেকটা সিটিজেনশিপ অ্যাক্ট আমরা একটু ডিটেলস আলোচনা করলাম। আমরা এরপরে নেক্সট আমরা পার্ট যেটা হয়, এরপরে নেক্সট পার্টে জানবো আমরা যে আরেকটা জিনিস ছিল। যেমন ধরো আরেকটা কি জিনিস, যেমন হচ্ছে ভিসা আর পাসপোর্ট। ভিসা আর পাসপোর্ট। ভিসা পাসপোর্ট মানে কি? এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য কি লাগে? ভিসা লাগে। আর পাসপোর্ট তোমাকে ওই দেশ তৈরি করে দেয়। ধরো আমার পাসপোর্ট আমি তৈরি করে রেখেছি, আমি আমেরিকা যাব বা বাংলাদেশ যাব বা নেপালের সঙ্গে বা থাইল্যান্ড যাব, আমাকে কী তৈরি করতে হবে? ভিসা তৈরি করতে হবে। কোনো দেশ যাওয়ার জন্য ভিসা তৈরি করতে হবে, পাসপোর্ট আমাদের নিজের দেশে তৈরি করবে। যেমন সাপোজ মনে করো আমি ইন্ডিয়ান, আমি যাব থাইল্যান্ড। তো আমার কি আছে, পাসপোর্ট আমার দেশ তৈরি করে দিয়েছে। আমি 1 মাসের জন্য যাব, আমি সেই অফিসে যাব, অফিসে গিয়ে অ্যাপ্লাই করব, আমি এত তারিখ থাইল্যান্ড যেতে চাই, থাইল্যান্ডে 1 মাস থাকতে চাই। সেই থাইল্যান্ড কী করবে? ভিসা দেবে, পারমিশন দিবে, পারমিশন নিয়ে হ্যাঁ চলে যাও, অ্যাপ্রুভ করে দেবে, চলে যাও। তাহলে পাসপোর্ট নিষিদ্ধ দেশে তৈরি হয়, আর যে দেশে যাবা সে দেশে ভিসা তৈরি হয়। বুঝতে পারতে পারলাম? এতটুকুই। এরপরে আমরা পার্ট 3 পড়তে শুরু করব। বুঝতে পারলাম? দেখি টপিকটা দেখে নিই একবার। এরপরে আমরা পার্ট 3 পড়তে শুরু করব নেক্সট ভিডিও থেকে। জয় হিন্দ। সেটা হবে মৌলিক অধিকার।